Hello, my dear students. Welcome back to Sublime Learning. My name is Mohamedul Islam. In this lesson, I am going to share with you Class 8, Lesson 5, Princess September, Activity 8. আজকের এই ভিডিওতে আমরা তোমাদের লেসন 5 অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর যে গল্পটা এই গল্পটার তোমাদের যে অ্যাক্টিভিটি 8 আছে গ্রামার ইন ইউজ, এই অ্যাক্টিভিটি 8 এর আনসার নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো তোমাদের শুরু হচ্ছে এই বলে লেটস লার্ন অর্থাৎ চলো শিখি বলে তোমাদের এই পোর্শনটা শুরু হচ্ছে। বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলো দিয়ে নিচের সেন্টেন্সগুলো তোমাদেরকে ভালো করে পড়তে বলেছে। তারপরে কিছু তোমাদেরকে বোঝাচ্ছে। আমরা তোমাদের বইয়ে যেভাবে সাজিয়ে বলা আছে আমরা ঠিক সেইভাবে পড়ছি, তাহলে তোমরা বিষয়টা ক্যাপচার করতে পারবে। দেখো প্রথমে বলছে দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। এখানে ইন দ্য স্টিল ওয়াটারের তলায় কিন্তু দাগ দেওয়া আছে, তার মানে স্টিল ওয়াটারের ইন দ্য স্টিল ওয়াটারের তলায় দাগ দেওয়া আছে মানে কি স্থির জলে, এইটা প্রকাশ পাচ্ছে। আর সি ক্রাইড আউট গুড মর্নিং ইন আ চিয়ারফুল ভয়েস, মানে খুবই একটা মৃদু কণ্ঠে, চিয়ারফুল ভয়েস। এই যে বলছে যে ইন দ্য অ্যাভাব সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস। দেখো এই যে কালার্ড ওয়ার্ডস অর্থাৎ ইন দ্য স্টিল ওয়াটার, ইন এ চিয়ারফুল ভয়েস, এদের নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই। সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন কোনো কিছু নেই, এবং এর কোনো প্রেডিকেট অংশও নেই। তারপরে এখানে প্রেডিকেটও নেই, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কথা বলা হয় সেটা হয় সাবজেক্ট, যা বলা হয় সেটা হয় প্রেডিকেট, অর্থাৎ এখানে সাবজেক্টও নেই, প্রেডিকেটও নেই। তার সঙ্গে বলছে ডু নট হ্যাভ ফাইনাইট ভার্বস। ডু নট হ্যাভ ফাইনাইট ভার্বস মানে কি এদের ফাইনাইট ভার্বসও নেই। ডু নট মেক কমপ্লিট সেন্স মানে কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারে না, অর্থাৎ এই যে কালার্ড যে ওয়ার্ডগুলো আছে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছ কোনো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এদের সাবজেক্টও নেই, প্রেডিকেটও নেই। এমন শব্দগুচ্ছকে একত্রিত করে যদি ওই শব্দগুচ্ছটা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, মানে একটা ছোট্ট অংশ কিছু একটা অর্থ প্রকাশ করবে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, অর্থাৎ সেই অর্থটা প্রকাশ করলে মানে কোনো মিনিং দাঁড়াবে না, তেমন অর্থে কোনো অর্থ প্রকাশ হবে না, সেই শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজেস। আর এই ফ্রেজেস নিয়ে কিন্তু তোমাদের পুরো আজকের এই যে 8A মানে 8 তোমাদের যে অ্যাক্টিভিটিটা আমরা আলোচনা করব, পুরো অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটিটা তোমাদের সম্পূর্ণটাই ফ্রেজ নিয়ে। মনে রাখবে ফ্রেজ মূলত 7 প্রকারের হয়ে থাকে, যেমন হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ আর ইন্টারজেকশন ফ্রেজ। এছাড়াও আরও 2 ধরনের ফ্রেজ আছে যেগুলো প্রকারভেদ হিসেবে ধরা হয় না, কিন্তু আরও 2 ধরনের আছে, সেটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ, একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আমরা এই যে 7টা ফ্রেজ আছে তোমাদের এই 7টা ফ্রেজ নিয়ে আমরা তোমাদের সঙ্গে সেপারেট আলাদা আলাদা ভিডিও পোস্ট করব। সেই ভিডিওতে আমরা ডিটেলসে এই ফ্রেজটা আলোচনা করব। যারা ইংরেজি ভালোভাবে শিখতে চাও, ইংরেজি নিয়ে কালচার করতে চাও, অবশ্যই ইংরেজি ভালোভাবে শিখতে গেলে এই 7টা ফ্রেজ তোমাদের জানতে হবে। আমরা এই 7টা ফ্রেজ নিয়ে তোমাদের জন্য 7টা সেপারেট ভিডিও করে দেব, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আমরা এর পরবর্তীতে তোমাদের জন্য এই ফ্রেজ নিয়ে তোমাদের জন্য ভিডিও পোস্ট করা আমরা শুরু করব, তোমরা ভিডিওগুলো দেখবে, তোমরা অনেক উপকৃত হবে। আজকে জাস্ট আমরা তোমাদের সঙ্গে আনসারগুলো শেয়ার করব এবং সেই আনসারগুলোকে আমরা একটু তোমাদের সঙ্গে একটু ব্যাখ্যা করে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো 8A তোমাদের বলছে যে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ আ সাবজেক্ট or a predicate and do not have a finite verb and do not make complete sense। মানে নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোকে তোমাকে সেই শব্দগুচ্ছের তলাতে দাগ দিতে হবে যে শব্দগুচ্ছের নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই এবং নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে না, অর্থাৎ কমপ্লিট সেন্স প্রকাশ করছে না, এমন শব্দগুচ্ছের তলাতে দাগ দিতে হবে। তাহলে আমরা চেষ্টা করি দাগ দেওয়ার, যেগুলোর মধ্যে দিয়ে কোনো আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে পাচ্ছি না সেই শব্দগুলোর তলায় দাগ দেওয়া। দেখো পড়ো, হামটি ডামটি স্যাট ওয়ান এ ওয়াল। এই যে 1A ওয়াল, দেখো হামটি ডামটি
এটা একটা সাবজেক্ট, স্যাট, ভার্ব। কিন্তু যদি ওয়ান এ ওয়াল, এটা কিন্তু অবজেক্টও নয়। অন এ ওয়াল, এই ওয়ান এ ওয়াল, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে, এই শব্দগুচ্ছটা আমরা দাগ দিলাম যে ওয়ান এ ওয়াল, এই শব্দগুচ্ছটা আইডেন্টিফাই করলাম। নেক্সট দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে, অর্থটা প্রকাশ করছে পূর্ব দিকে। কিন্তু শুধু যদি বলি পূর্ব দিকে তাহলে কিন্তু কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে না। এর নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, দেখো প্রেডিকেটও নেই, ইন দ্য ইস্ট। তাহলে আমরা এই ইন দ্য ইস্ট পোর্শনটুকু শুধু দাগ দিলাম, ইন দ্য ইস্ট। এই বাক্যটার কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু এই যে আমরা শব্দগুচ্ছটা পেলাম, এই শব্দগুচ্ছটাকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করলাম, দাগ দিলাম। এরপরে দেখো, দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র। এই যে মেড অফ স্ট্র, এই পোর্শনটাকে আমরা দাগ দিলাম। এবার বলছে যে তাকে আমরা দাগ দিলাম, যে অর্ডগুলোকে আমরা দাগ দিলাম, অর্থাৎ যে শব্দগুচ্ছকে আমরা দাগ দিলাম, কি বলছে দেখো, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অ্যান্ড দে ডু নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব অ্যান্ড ইজ কমপ্লিট ইন সেন্স। বলছে যে শব্দগুলো বা যে শব্দগুচ্ছের তলাতে তুমি দাগ দিলে, সেই শব্দগুচ্ছের কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেটও নেই, এবং তাদের কোনো ফাইনাইট ভার্ব নেই, সমাপিকা ক্রিয়া, এবং কি নেই, কমপ্লিট কোনো অর্থ প্রকাশ করছে না। এই ধরনের সাচ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড আ ফ্রেজ। এই ধরনের শব্দগুচ্ছকে বলা হয় কি, ফ্রেজ। মানে হচ্ছে শব্দগুচ্ছ, বাংলাতে শব্দগুচ্ছ বলা হয় সাধারণত। তাহলে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ফ্রেজ, মানে বাক্যাংশ। মনে রাখবে তোমরা, ফ্রেজ মিন্স মানে গ্রুপ অফ ওয়ার্ডস, বোঝা গেল, that don't have a subject and a predicate and a finite verb and that is not complete in its sense. এবার তোমরা দেখো, you have a beautiful case made of gold. In the above sentence the group of colored words, দেখো এখানে বলছে does work অফ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো এটা কেমন একটা অ্যাডজেক্টিভের মতো মনে হচ্ছে, কেন, যে মেড অফ গোল্ড। এই যে কেজ মানে কি, কেজ মানে খাঁচা। খাঁচাটা কিসের তৈরি, বলছে যে মেড অফ গোল্ড, মানে কি সোনার তৈরি খাঁচা। এই যে সোনার তৈরি কথাটা বললাম, এই কথাটা কি করছে, যেন এই কেজটাকে বিশেষায়িত করছে, মানে কেজ সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে। আর আমরা জানি, যদি নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য যায়, সে অর্ডগুলোকে আমরা বলি কি, সে অর্ডগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ফলে এই যে শব্দগুচ্ছটা, পুরো শব্দগুচ্ছটা কি করছে, এই কেজ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। কিন্তু যেহেতু এটা একটা শব্দগুচ্ছ, এর কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, সম্পূর্ণ অর্থ নেই, ফলে এইটাকে আমরা কি বলবো, একটা ফ্রেজ বলবো। আর যখনই কোনো একটা ফ্রেজ কোনো একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমাদের ফ্রেজ নিয়ে পুরোটা তোমাদের এই যে 8 নম্বর অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর, এটাতে তোমাদের আলোচনা কমপ্লিট করে রেখেছে, কিন্তু আমরা এটাকে ডিটেলসে পড়বো। এইবার তাহলে এটা বুঝতে পারলে যে কেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো। যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন সেটাকে বলা হবে কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইবার দেখো, তোমাদের এবার আমরা পরের আনসারগুলো পড়ছি। প্রশ্নটা বলছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে যে সেই শব্দগুচ্ছ তলাতে দাগ দাও, যে শব্দগুচ্ছ একটা অ্যাডজেক্টিভের মতো বা একটা বিশেষ্যের মতো কাজ করছে, সেই শব্দগুচ্ছের তলাতে তোমাকে দাগ দিতে বলা হয়েছে। এইবার তাহলে আমরা এই যে পোর্শনটা, এই পোর্শনটা উত্তরগুলো পড়ি। 1 নম্বর কি বলেছে দেখো, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। মানে সে একজন মানুষ যে কি আশায় পরিপূর্ণ, ফুল অফ হোপ। এই যে ম্যান সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে না, ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য কী দিচ্ছে, যে মানুষটা ফুল অফ হোপ, মানে আশায় পরিপূর্ণ, আশাবাদী মানুষ, ফুল অফ হোপ। এই যে কথাটা, এই যে শব্দগুচ্ছটা, এই শব্দগুচ্ছটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, মানে এই দ্য ম্যান সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে। ফলে এই পোর্শনটুক যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ফলে এই পোর্শনটুককে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফলে আমরা ফুল অফ হোপ তলাতে আমরা দাগ দিব, এবং এইটাকে আমরা ফ্রেজ আইডেন্টিফাই করব, এবং কোন ফ্রেজ, হুইচ কাইন্ড অফ ফ্রেজ ইজ ইট, তাহলে আমরা বলবো কি, যে এটা হচ্ছে কি একটা
অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখো, আ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। দেখো, এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। দেখো, এ নেকলেস একটা নাউন, তোমরা বুঝতে পারছো। তারপরে কি বলেছে, অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। ওয়াজ ভার্ব, স্টোলেন হারিয়ে গেছে, প্যাসিভে আছে এটা। কিন্তু দেখো, এই যে গ্রেট ভ্যালু, এই যে এ নেকলেস, এই নেকলেস সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে, অফ গ্রেট ভ্যালু। এইটুকু কি করছে, একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এ নেকলেস সম্পর্কে। আর এই নেকলেস একটা যেহেতু নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া মানে সেটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, ফলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলতে পারি যে এটা, এই পোর্শনটুকু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা বুঝতে পারবে। এবার হচ্ছে 3 নম্বর, বলছে দিস ইজ এ টেবিল মেড অফ উড। এর আগে তোমরা একটা জিনিস, একটা এক্সাম্পল পড়লে, মেড অফ গোল্ড মানে কি, সোনার তৈরি। এবার এখানে লেখা আছে যে মেড অফ উড, তার মানে এই যে টেবিল, মানে একটা টেবিল একটা নাউন, তাহলে টেবিলটা কি দিয়ে তৈরি হচ্ছে, তার গুণটা প্রকাশ করছে যে টেবিলটা আসলে কাঠের তৈরি। তাহলে এই যে কাঠের তৈরি অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলবো কি, এটা টেবিলের একটা পরিচয় দিচ্ছে। ফলে এই শব্দগুচ্ছ যেহেতু নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, একটা কমপ্লিট অর্থ প্রকাশ করতে পারছে না, ফলে এই পোর্শনটাকে আমরা, এই শব্দগুচ্ছটুকুকে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটুকুই তোমাদের এই পোর্শনটুকে লেখা আছে যে সমস্ত শব্দগুচ্ছের নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, নিজের কোনো অর্থ নেই, মানে কমপ্লিট অর্থ প্রকাশ করে না, আর যে ওই এবং যে অর্ডগুলো, মানে শব্দগুচ্ছগুলো একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেই শব্দগুচ্ছকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল? তোমাদের ইনফরমেশন সূচক তোমাদেরকে আলোচনাটা দিয়েছে তোমাদের ক্লাস 8-এ, সেই ভিত্তিক তোমরা পড়াটা বুঝে নাও। আমরা নেক্সট তোমাদের সঙ্গে তো ডিটেলস আলোচনা করব। যারা যারা দেখবে, ইন্টারেস্টেড দেখতে, তারা অবশ্যই আমাদের ফ্রেজের ভিডিওগুলো দেখবে। তোমরা অনেকটা উপকৃত হবে এবং অনেকটা হেল্প পাবে তোমাদের এই ফ্রেজ সম্পর্কে। আমি আশা করছি এমনভাবে তোমাদেরকে বোঝাবো, ফ্রেজ সম্পর্কে তোমাদের কোনোরকম কোনো ডাউটস থাকবে না। তাহলে তোমরা পরবর্তীতে তোমরা যখন আবার ক্লজ আসবে এরপরে, ঠিক এরপরে তোমাদের ক্লজ আছে, ফলে তোমাদের ক্লজগুলো বুঝতে অনেকটা হেল্প হবে। সো লেটস কন্টিনিউ। দেখো, আবার বলছে লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটা পড়ো। কি বলছে, হি স্টপড ইন দ্য মিডিল অফ হিজ সং, মানে সে তার গানের প্রায় মধ্যভাগে কি করেছিল, থেমে গিয়েছিল। দেখো, এই যে কালার্ড অর্ডস, মানে গ্রুপ অফ অর্ডস, এই কালার্ড গ্রুপ অফ অর্ডস, যেটা দ্য গ্রুপ অফ কালার্ড অর্ডস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্বের মতো কাজ করছে। ডাজেন্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, এগুলো নেই, ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু যখন সেটা একটা অ্যাডভার্বের মতো কাজ করবে, তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে বলা হবে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও দিয়েছি, দুটো অ্যাডভার্ব সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে। যারা অ্যাডভার্ব সম্পর্কে বুঝতে পারছো না, তারা অ্যাডভার্বের ভিডিওটা দেখবে অবশ্যই। অ্যাডভার্ব মানে কি, দেখো, অ্যাডভার্ব মানে কি, ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দেবে। আর মনে রাখবে যে নাউন এবং প্রোনাউন বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত পার্শ্ব পিসপিসগুলো আছে, সেই পার্শ্ব পিসপিসগুলো সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেবে। আর কি করবে, আর এই যে অ্যাডভার্ব সম্পর্কে কিন্তু একটা অতিরিক্ত ইনফরমেশন দেবে। সেই শব্দগুচ্ছ বা শব্দকে বলা হয় কি, অ্যাডভার্ব। যখন সেটা শব্দগুচ্ছ হয়ে যাবে এবং অ্যাডভার্বের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব ফ্রেজ। এই যে ইন দ্য মিডিল অফ দিস সং, এইটুকের মধ্যে দিয়ে দেখো, এইটুকের মধ্যে দিয়ে কিন্তু আসলে এই যে স্টপড, এটা একটা ভার্ব না? তাহলে স্টপড ভার্ব সম্পর্কে দেখো একটা এক্সট্রা কিছু যোগ করছেন স্টপ ভার্বের সঙ্গে, যে থেমেছিল কখন, তার গানের মধ্যভাগে থেমেছিল। তাহলে এই যে থামার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ থামিয়ে দিল, স্টপ মানে থামিয়ে দিল। এই যে ভার্ব, এর অর্থ একটা বিশেষ মাত্রা যুক্ত করছে, যে কখন থামিয়ে দিল। এই কখন থামিয়ে দিল, এইটা কিন্তু একটা সময়, আর সময় প্রকাশ পাওয়া মানে কি, সেটা একটা অ্যাডভার্ব হয়। ফলে এইটুকু আমরা বলতে পারি যে গানের মাঝখানে
ফলে এই ভার্বের অর্থে নতুন একটা মাত্রা যুক্ত করেছে বা বিশেষিত করেছে বলে এটি একটা ক্রিয়া বিশেষণ বা একটা অ্যাডভার্বের ভূমিকা পালন করছে। সুতরাং আমরা এই ধরনের ফ্রেজগুলোকে কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা চলো অ্যাক্টিভিটি সি সলভ করে ফেলি। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, মানে একটা অ্যাডভার্বের মতো কাজ করে এমন শব্দগুচ্ছ তলাতে তোমাকে দাগ দিতে হবে। তাহলে ভালো করে মনে রাখবে যে ভার্বটাকে খুঁজবে, তারপরে সেটার এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে আমাদেরকে। আমরা নেক্সট ভিডিওগুলো নিয়ে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। দেখো, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেস। দেখো এই যে স্টুড মানে কি? দাঁড়ানো। এখানে ভার্ব মানে কি? দাঁড়িয়েছিল। স্টুড দাঁড়ানো। এই ভার্বটার পরে দেখো ইন দ্য কর্নার অফ হিজ কেস, পুরো অনেকগুলো শব্দ একসঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু কমপ্লিট অর্থ নয়। আর এই যে স্টুড এই যে ভার্বটাকে কি করছে? একটা অর্থের কি করছে? একটা অতিরিক্ত মাত্রা দিচ্ছে। অর্থাৎ এই যে স্টুড ভার্বটার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ফলে আমরা বলবো যে এই যে তোমাদের ইন দ্য কর্নার অফ হিজ কেস, এইটা হবে কি? সেই অর্ডগুচ্ছ, মানে শব্দগুচ্ছ। আর এটা যদি আমরা ফ্রেজ হিসাবে আইডেন্টিফাই করি তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট দেখো, হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার, মানে সে খুব কনফিডেন্টের সহিত কী করেছিল? আনসার দিয়েছিল। তাহলে যে স্পোক ভার্ব পাচ্ছ, আর ভার্বের পাশে একটা পোর্শন আছে যে পোর্শনটা অবজেক্ট না। কিন্তু দেখো ইন এ কনফিডেন্ট ম্যানার, এই যে স্পোক ভার্বটার সম্পর্কে একটা কীভাবে উত্তর দিয়েছিল? ইন এ কনফিডেন্ট ম্যানার। তোমরা অ্যাডভার্ব যদি চেনো, অ্যাডভার্ব কীভাবে বের করতে হয়, অ্যাডভার্ব কারা কারা হয়, কোন কোন শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব খুঁজে পাই, এই বিষয়টা তো তোমরা যদি জানো তাহলে তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে কিন্তু এই অ্যাডভার্ব ফ্রেজটা বের করতে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। ফলে ওই অ্যাডভার্বের ভিডিওটা অবশ্যই দেখো, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের হেল্প হবে। তাহলে এই যে যেহেতু এটা ভার্ব সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ফলে আমরা বলবো ইন আ কনফিডেন্ট ম্যানার, অবভিয়াসলি একটা অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট দেখো নাম্বার 3, ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট, মানে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, রেনিং, এইটাই কিন্তু একটা ভার্ব। এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। ফলে অ্যাট দিস মোমেন্ট হবে কি? এখানে এই তলাতে দাগ দিতে হবে এবং এটা হবে কি? একটা অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট তোমরা তোমাদের পরের যে তোমাদের ফ্রেজটা দিয়েছে সেই ফ্রেজটা আমরা পড়ি। দেখো বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি একটা ভালো, মানে আমি ভালোভাবে উঠতে চাই। এই যে টু হ্যাভ আ গুড ফ্লাই, এই তলাতে কিন্তু দাগ দেওয়া আছে। এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এটা একটা সম্মিলিত অর্থ আছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা অর্থ নেই। মানে এইটাকে দেখো, টু প্রতি, হ্যাভ আছে, এ একটা, গুড ভালো, ফ্লাই মানে ওরা, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে কিন্তু অর্থটা আসছে না, কিন্তু পুরোটা টু হ্যাভ আ গুড ফ্লাই, এটা কিন্তু পুরোটা একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু এটা কমপ্লিট অর্থ নয়, কোনো মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। এর কোনো সাবজেক্ট, প্রেডিকেট, ফাইনাইট ভার্ব নেই। এই অংশটি এই ওয়ান্ট ভার্বের অবজেক্ট বা কর্ম হিসাবে কিন্তু কাজ করছে। ফলে কি চেয়েছিল? আমরা যদি বলি কি চেয়েছিল, দেখো কি চেয়েছিল, তাহলে ভালোভাবে উঠতে চেয়েছিল, তাই তো? টু হ্যাভ আ গুড ফ্লাই, এই উত্তরটা কিন্তু আমরা পাবো। তাহলে কোনো বাক্যে ভার্বের অবজেক্ট হতে পারে কে? নাউন। ভার্বের অবজেক্ট কে হতে পারে? নাউন। ফলে আমরা বলতে পারি যে তাই এই অংশটি নাউনের মতো কাজ করছে, আর যে ফ্রেজগুলি নাউনের মতো কাজ করবে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে নাউন ফ্রেজ। ফলে এই যে টু হ্যাভ আ গুড ফ্লাই, কেমনভাবে, মানে আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি কি চাই? ভালোভাবে উঠতে চাই। এই অংশটুকু কিন্তু আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি, পুরো শব্দগুচ্ছটা। ফলে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এইবার তোমাদের আইডেন্টিফাই করতে হবে কি? তোমাদের আইডেন্টিফাই করতে হবে এবার নাউন ফ্রেজ। তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে দেখো অ্যাক্টিভিটি 8D আমরা আনসারটা কীভাবে করব। তোমরা দেখো তোমাদের প্রশ্নটা বলেছে ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে তোমাদের বলেছে যে ট্রাভেলিং বাই ট্রেন,
এই যে ট্রাভেলিং বাই ট্রেন, তারপরে কি আছে দেখো, তারপরে কিন্তু গিভস আছে। মানে তোমরা একটা একটা বিষয় ভালো করে লক্ষ্য করো এখানে, যে ট্রাভেলিং বাই ট্রেনস পুরো 3টে শব্দ, তারপরে কিন্তু ভার্ব আছে এবং ভার্বের সঙ্গে এস যুক্ত করেছে। তার মানে তোমরা জানো যে বাক্যের প্রথমে কি বসে, বাক্যের প্রথমে কিন্তু সাবজেক্ট বসে। সাবজেক্ট কে হয়, নাউন বা প্রোনাউন হয়। তাহলে যখন মানে প্রোনাউন ফ্রেজ হয় না, তাহলে প্রোনাউন তো আসলে নাউনের পরিপূরক, মানে নাউনের পরিবর্তে বসে। তাহলে আমরা এই পোর্শনটুক দেখো, ট্রাভেলিং বাই ট্রেন, এইটুক সাবজেক্ট হচ্ছে, আর সাবজেক্ট নাউন হিসেবে কাজ করে। আর নাউন মানে কি, তাহলে নাউনের পর ভার্ব থাকে, তাহলে এই পোর্শনটু কি হচ্ছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে না। তাহলে আমরা এইটাকে কি বলবো, এটাকে আমরা বলবো যে নাউন ফ্রেজ। তাহলে তলায় দাগ হবে ট্রাভেলিং বাই ট্রেন, এইটুকে তলাতে আমরা দাগ দেব এবং বলবো যেটুক হবে কি, এইটুক হবে একটা নাউন ফ্রেজ। নেক্সট দেখো, দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোশ্চেন। দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোশ্চেন, এখানে টু আনসার মাই কোশ্চেন কি অস্বীকার করেছিল, আমার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিল। কি অস্বীকার করেছিল, এই যে কি প্রশ্নের উত্তরে আমরা অবজেক্ট পাই, অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন হয়। আর নাউন বা প্রোনাউন যদি আমরা কল্পনা করতে পারি যে অবজেক্ট মানে নাউন বা প্রোনাউনকে বোঝাচ্ছে, তাহলে আমরা সেইটুককে আমরা বলবো কি নাউন ফ্রেজ, সে শব্দগুচ্ছকে। ফলে আমরা এইটুককে বলবো একটা নাউন ফ্রেজ। পরে দেখো, হি ওয়ান্টেড টু গো হোম, সে চায়, সে কি চায়, বাড়ি যেতে চায়। তাহলে বাড়ি যেতে, এই পুরো শব্দগুচ্ছটাকে আমরা কি বলবো, নাউন ফ্রেজ। তাহলে টু গো হোম এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ। আশা করছি তোমরা কিন্তু নাউন ফ্রেজটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের কিন্তু নেক্সট কি আছে, তোমাদের এইবার তোমাদের আইডেন্টিফাই করতে দিয়েছে। তোমাদের তিন ধরনের দিয়েছে, দেখলে যে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর নাউন ফ্রেজ দিয়েছে। বাকি ফ্রেজগুলো তোমাদের দেয়নি। এবং তোমাদের কি এবার কি বলেছে, এবার তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে তোমরা আইডেন্টিফাই করি চলো। দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, দেখো ব্লিউ এর পর, ব্লিউ কিন্তু ভার্ব, তারপরে কি আছে, উইথ গ্রেট স্পিড। ফলে এই যে উইথ গ্রেট স্পিড এইটুকে তলাতে আমরা দাগ দিব এবং ভার্বের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, মানে এটা অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট দেখো, দ্য কিং ওর আ ক্রাউন মেড অফ ডায়মন্ড, দেখো এ ক্রাউন নাউন, মেড অফ ডায়মন্ড মানে ক্রাউনের এক্সট্রা ইনফরমেশন, নাউনের এক্সট্রা ইনফরমেশন মানে অ্যাডজেক্টিভ আর শব্দগুচ্ছ ইনফরমেশন দিচ্ছে, মানে সেটা ফ্রেজ। কি ধরনের ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখো, দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, ছোট্ট মেয়েটি জানতো না, কি জানতো না, হোয়াট টু ডু, কী করতে হবে জানতো না। তাহলে যে হোয়াট টু ডু এটা আমরা অবজেক্ট পাচ্ছি, ফলে এইটুকু আমরা বলবো কি নাউন ফ্রেজ। নেক্সট, সি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্ট, দেখো সি ইজ আ লেডি পরে কিন্তু আমরা কি বলছি, অফ গ্রেট পেশেন্স, তার মানে কি লেডি সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি কি, যে অফ গ্রেট পেশেন্স। তার মানে এইটুকু আমরা বলবো অফ গ্রেট পেশেন্স, এইটুকু আমরা বলবো কি যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর তোমাদের কি দিয়েছে দেখো, বলছে লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস শব্দ বাক্যগুলো পড়ো। হোয়েন হি হ্যাড ফিনিশ দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, যখন সে শেষ করেছিল তখন প্রিন্সেস আর কান্না করেনি। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, মানে এটা তার কাছে মনে হয়েছিল যে ছোট্ট পাখিরা যেন অনেকক্ষণ ধরে বাইরে আছে। এই যে তলাতে দাগ দেওয়া অংশগুলো ভালো করে লক্ষ্য করো, যে এদের সাবজেক্ট, নিজস্ব সাবজেক্ট হি এবং দ্য লিটল বার্ড এবং প্রেডিকেট হ্যাড ফিনিশড এবং ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম আছে, ফাইনাইট ভার্ব আছে, হ্যাড ফিনিশড, ওয়াজ, এই অংশগুলো বাক্যের মূল অংশ গঠন করেছে। তাই এ ধরনের অংশগুলোকে কি বলা হবে, এ ধরনের অংশগুলোকে বলা হবে কি ক্লজ। এবার তোমাদের কি আছে, এবার তোমাদের আছে কি ক্লজ সম্পর্কে আলোচনা দিচ্ছে, অর্থাৎ যাদের নিজস্ব সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, তারপরে ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা অর্থ প্রকাশ করবে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে একটা ক্লজ বলা হবে। বোঝা গেল? তাহলে ক্লজ কাকে বলা হবে, ক্লজ is nothing but a sentence. Clause is nothing but a sentence which has a finite verb and a subject and a predicate. তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কি যে একটা ক্লজ। এবার অ্যাটের এফ তোমাদেরকে কি করতে বলেছে, তোমাদের in the following sentences underline the group of words that have a subject and a predicate and form parts of the main sentence and have a finite verb. মানে তোমাদেরকে এই যে নিচের যে শব্দ সমষ্টি দেওয়া আছে সেই শব্দ সমষ্টির সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর যেটির মূল
মূল্য বাক্যের অংশ গঠন করেছে সেটি নিচে সেটির তলা দাগ দিতে বলেছে। তাহলে দেখো হি ওয়াজ সারপ্রাইজড, এই পোর্শনটু পুরো দেখো হি ওয়াজ সারপ্রাইজড মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেস, তাহলে আমরা হি ওয়াজ সারপ্রাইজড এইটুকু আমরা কি মূল বাক্য, তাহলে এইটুকু তলাতে আমরা একটা দাগ দেবো। হি ড্রিউ আ পিকচার এইটুকু তলাতে আমরা একটা দাগ দেবো, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, ওটা আলাদা একটা পোর্শন। আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল, তাহলে আমরা এই পোর্শনটুকে দাগ দেবো হচ্ছে স্কুল পর্যন্ত। নেক্সট দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট, এই পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে নেব। তারপর দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। তাহলে ক্লজ কাকে বলে জানার জন্য আমরা অ্যাক্টিভিটি এফটা দেখব, অ্যাক্টিভিটি এফটা পড়বো। তোমরা মনে রাখবে ক্লজ সম্পর্কে আমরা ভিডিও তোমাদের জন্য পোস্ট করব, সেখানে তোমরা ক্লজ সম্পর্কে একদম ডিটেলসে তোমরা জানতে পারবে। দেখো ক্লজ সম্পর্কে আমি একটু তোমাদেরকে এখানে বলে রাখি, যেহেতু তোমাদের এখানে আছে আমি বলে রাখি। ক্লজ তোমাদেরকে আমি আইডেন্টিফাই করে দিলাম, এবার আমি তোমাদেরকে বলে রাখি ক্লজ কি। ক্লজ হচ্ছে আসলে ক্লজ ইজ নাথিং বাট এ সেন্টেন্স হুইচ হ্যাজ আ সাবজেক্ট, আ প্রেডিকেট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ কোনো একটা ক্লজ মানে হচ্ছে সেন্টেন্স যার অবশ্যই একটা সাবজেক্ট আছে, একটা প্রেডিকেট আছে এবং একটা কি আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, তাকে আমরা কি বলবো ক্লজ বলবো। আর মনে রাখবে যে ক্লজ মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যে সমস্ত ক্লজে নির্দিষ্ট সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, সম্পূর্ণ একটা অর্থ আছে আর নিজের অর্থ সম্পূর্ণ করতে পারে, তাকে কি বলা হবে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো, এদেরও নিজস্ব সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, আর প্রিন্সিপাল ক্লজ বা অন্য ক্লজের উপর নির্ভরশীল হবে হয়ে নিজের অর্থটা প্রকাশ করবে, তাকে আমরা বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা আছে কি কোঅর্ডিনেট ক্লজ, এটাও এক ধরনের ক্লজ। আমরা ক্লজ সম্পর্কে ডিটেলস তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এবার দেখো ক্লজ তাহলে আমরা বললাম, তাহলে এই পোর্শনটাকে ভালো করে দেখো। হি ওয়াজ সারপ্রাইজড মানে কি সে মানে বিস্মিত হয়েছিল, তাহলে এইটুকের মধ্যে দিয়ে একটা কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে। দেখো সাবজেক্ট আছে, তারপরে প্রেডিকেট আছে, ওয়াজ সারপ্রাইজড পুরো পোর্শনটা প্রেডিকেট, তারপরে দেখো ওয়াজ হচ্ছে ভার্ব মানে ফাইনাইট ভার্ব আছে, তাহলে সমস্ত কিছু পেলাম, মানে এইটুকু আমরা বলবো কি একটা ক্লজ। এবার দেখো এইটুকু আমরা কি বলবো প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ এটা কমপ্লিট একটা অর্থ প্রকাশ করে দিয়েছে, কোনো কিছুর উপর ডিপেন্ড করেনি। এবার আমরা যদি বলতাম হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেস, যখন সে তাকে খাঁচার মধ্যে ঢুকিয়েছিল, তাহলে যখন সে তাকে খাঁচার মধ্যে ঢুকিয়েছিল, দেখো কমপ্লিট অর্থ প্রকাশ পেল না, মনে কোথাও একটা প্রশ্ন থেকে গেল। এইরকম পোর্শনটুকে দেখো, এরও কিন্তু কেসে দেখো সি সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, দেখো ক্যারিড হিম টু দ্য কেস পুরোটা প্রেডিকেট, তারপর দেখো ক্যারিড এইটুকু কি ফাইনাইট ভার্ব, ফলে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, প্রেডিকেট তিনটে অংশই পেলাম। কিন্তু এটুকের মধ্যে দিয়ে কমপ্লিট অর্থটা প্রকাশ করতে গেলে অবশ্যই দেখো একটা মানে কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে না। কেন? যে যখন তাকে খাঁচার মধ্যে ঢোকানো হয়েছিল, কেন জানি একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দেখো সে বিস্মিত হয়েছিল যখন তাকে খাঁচার মধ্যে ঢোকানো হয়েছিল, একটা কমপ্লিট সেন্স প্রকাশ পেল। তার জন্য এই যে লিঙ্ক, এই যে হোয়েন, হুইচ, হু, হোয়াট, হাউ, হোয়েন, দ্যাট, হুইচ, এই যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে সাধারণত বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর এই পুরো পোর্শনটাকে বলা হয় কি, এই পুরো পোর্শনটাকে বলা হয় যে তোমাদের প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যেটার সঙ্গে কোনো কিছু যুক্ত থাকবে না। আর যদি কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্স যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় কি কোঅর্ডিনেট ক্লজ। আমরা কোঅর্ডিনেট ক্লজ নিয়ে পরে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবার তোমাদের অ্যাক্টিভিটি 8F তোমাদের আমি ডিটেলসে তোমাদের বলে দিলাম, আলোচনা করে দিলাম। এবার অ্যাক্টিভিটি 8G তোমরা দেখো, তোমাদেরকে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা তোমাদেরকে আলাদা করতে হবে, মেন ক্লজটা থেকে আলাদা করতে হবে। তাহলে আমরা আনসারে তোমাদের করে দিই। দেখো লেখা আছে কি অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, দেখো হি ওয়েন্ট আউট সাবজেক্ট ভার্ব এবং প্রেডিকেট পোর্শনটা আমরা পেয়েছি, ফলে এইটুকু আমরা বলবো কি মেন ক্লজ। অলদো হি ওয়াজ আনওয়েল এইটুকু আমরা বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট দেখো হি ইজ আ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল, এই যে হি ইজ এ কিং এইটুকু হবে প্রিন্সিপাল ক্লজ, হু ইজ ভেরি পাওয়ারফুল এইটুকু হবে সাবঅর্ডিনেট ক্লজ। রানী সেড, রানী হবে কি রানী সেড দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার। এইখানে দেখো এইখানে তোমাদের একটা ব্যাপার আছে, রানী সেড এইটুকু আমরা কি বলবো, এইটুকু আমরা বলবো কি যে প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার এইটুকু আমরা বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ।
আর when she was hungry the baby cried out, the baby cried out এইটুকু আমরা বলবো মেন ক্লজ। আর কি when she was hungry এইটুকু আমরা বলবো কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ তোমাদেরকে কি করতে হবে, যে তোমাদেরকে বলেছে সার্কেল করতে হবে, কোথায়, যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে সার্কেল করতে হবে। তাহলে তোমরা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে, যে তোমাদের এখানে বলে দিয়েছে যে যেটা তোমাদের মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজটা কোনো ক্লজের উপর নির্ভর করছে না সেই ক্লজটা তাহলে তোমাদের জাস্ট দাগ দিতে হবে। আর যেই ক্লজটা অন্য ক্লজের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভর করছে সেই ক্লজটা তোমাদেরকে গোল করে ঘিরতে হবে। আমরা ক্লজ নিয়ে ডিটেলস ভিডিও যখন তোমাদের সঙ্গে আলোচনা করব তখন এই বিষয়টা নিয়ে আমরা পুরোটা আলোচনা করব, সব ডাউটস তোমাদের সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি। আজকের মতো এই পর্যন্তই, অনেকটা বড় হলো তোমাদের এই ভিডিওটা। ডিপেন্ডেন্ট ক্লজ আমরা আলোচনা করলাম, তোমাদের জন্য আলোচনা আমরা করেছি নিজে থেকে। তো এই হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা। আশা করব তোমাদেরকে পুরো কমপ্লিট একটা এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে আমরা ফ্রেজ এবং ক্লজটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর যদি চ্যানেলে আমাদের সঙ্গে পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, ইংরেজি শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।